এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকার প্রতিনিধি আমাদের মাঝে পাঠিয়েছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য ঢাকা 2 থেকে জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব এখন আপনাদের সম্মুখে রাখবেন। জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের আয়োজক যিনি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, যার ডাকে আপনারা এখানে এসেছেন, সেই আপনাদের প্রিয় নেতা কেরানীগঞ্জ উপজেলার তরুণ চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ আমার ভাই জনাব শাহিন আহমেদ, সমবেত ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আমি শাহিন আহমেদ ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই আজকে এই আয়োজন করার জন্য, আপনাদেরকে সমবেত করার জন্য। আপনার মোবাইল সামনে নৌকার পক্ষে ভাই পিছনে আসেন তো, আমার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে টেলিভিশনে কাজ করার উদ্যোগ আহ্বান আপনাদেরকে জানিয়েছেন, আপনাদেরকে সমবেত করেছেন। তার জন্য আমি শাহিন আহমেদকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা আমার, 2008 সালে আমি নৌকার প্রার্থী হয়ে এখানে এসেছিলাম। আমি কিন্তু প্রার্থী হতেও চাই নাই, জানতাম না কিভাবে আমি প্রার্থী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ আমাকে ডেকে বললেন যে ঢাকা দিয়ে কে নির্বাচন করবে। আমি তখন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। কথাগুলো একটু বলছি, একটু পিছনের দিকে যাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন, 1-11-তে প্রধানমন্ত্রীর পক্ষে আইনি লড়াই করেছে। আপনার সেই সময় বাংলাদেশের মানুষের সাথে পরিচিত হয়েছে। এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউশন কিনেছিলাম, জেল হত্যা মামলার প্রসিকিউশন কিনেছিলাম। যাই হোক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে ঢাকার সিটগুলোর ব্যাপারে আমার একটা সে ছিল। তখন সবগুলোই নির্ধারিত হয়েছে, ঢাকা 2 নির্ধারিত হয় নাই। হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যার দিকে অ্যাডভোকেট শাহরাপা ফোন করে বললেন ঢাকা 2-এ কাকে দেবে। আমি ঢাকা 2-এ কাকে দেবেন, ইসলামের সাথে দেবেন, সামাজিক ইসলামের সাথে। আমি কথাগুলো আপনাদের জানাই, কেন আমি নেত্রীর সাথে কথা বলেন। নেত্রী ফোন ধরলেও কথা বললাম, ঢাকা 2-এ কী করলাম, কি ইসলামের সাথে দিয়ে দিলেন। উনি একটা মন্তব্য করলেন, সেই মন্তব্যটা আমি বলতে চাই না, বলেন তুমি করো। আমি আকাশ থেকে বললাম যে আমি ইলেকশন করবো ঢাকা 2-এ। আমি এইটা কেমন কথা, আমি ইলেকশন, হ্যাঁ তুমি করো, তুমি ইলেকশন করো। মাগরিবের আগে ফোনে কথা হচ্ছে, আমাকে বললেন তুমি ইলেকশন করো। আমি মনোনয়নপত্র জমা দেয়নি, কোনো কিছুই না। আমি মাগরিবের নামাজের পরে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ফোন করে বললাম যে কামরাঙ্গী চত্বর ফরিদপুরের অনেক ভোট, আপনি নাসিমকে দিয়ে দেন, তাহলে ভালো হবে। তখন আমাকে ধমকালেন এবং ধমক দিয়ে বলেন তুমি এখন আসো, ফোন নিয়ে যাও, ইলেকশন কোটাকে করতে হবে। আমি তখন আপনাদের সাথে আমার পরিচয় নাই, আপনারা আমাকে চিনেন মাননীয় প্রধানমন্ত্রীর একজন আইনজীবী হিসাবে। আপনারা আমাদের চিনেন, হয়তো অনেকেই চিনেন, নেতা কর্মী চিনেন। আপনারা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে নির্যাতন নিপীড়ন আপনাদের উপর হয়েছে, এই আয়নাদের কথা বললেন, সবার উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আমার শাহিনের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, এই সমস্ত মামলা মোকদ্দমা ঢাকায় যখন করতে যেতাম, তখন এই প্রকেট শাহরাখাতুরের নেতৃত্বে আমরা সেই সমস্ত মামলার আইনি লড়াই করেছি। সেই হিসাবে হয়তো আপনারা অনেকে আমাকে চিনতেন। আমি তো ইলেকশন করতে চাচ্ছিলাম না, চিন্তা করলাম যে কামরাঙ্গীচর আমার এলাকা, 45 বছর যাবৎ কামরাঙ্গীচর লালবাগ থানা অন্তর্গত ছিল, পরে থানা হয়েছিল, এবং কামরাঙ্গীচর মহানগর আওয়ামী লীগের নেতা হিসেবে কামরাঙ্গীচরের নেতৃত্ব আমি দিয়েছিলাম বিভিন্ন সময়, সম্মেলন করে সব কিছু করেছে। কাজে আমি ইলেকশন তখন করতে চাই নাই, মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশন করতে আমাকে দিয়েছেন, এবং আমি আপনাদের কাছে এসেছিলাম, আপনারা আমাকে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছিলেন।
1971-এ মহান মুক্তিযুদ্ধ সামনে কেরানীতে ছিলাম। ভারতের দেরাদুন থেকে ট্রেনে নিয়ে এসে এই কেরানীগঞ্জে মোস্তফা মসজিদ আমার মুক্তিযোদ্ধার কমান্ডার, তিনি আজকে যেই দলই করুক না কেন, এই কেরানীগঞ্জে এসে উঠেছিলাম। এইখানে আমাদের অস্ত্র শস্ত্র থাকতো, এখান থেকে ঢাকায় তখন অস্ত্র শস্ত্র নিয়ে যেতাম। এখানে 2-4 রাত্রে থাকারও সুযোগ হয়েছে, তখন আপনারা থাকার সুযোগ করে দিয়েছেন। কেরানীগঞ্জবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই, সেলুট জানাই। মুক্তিযুদ্ধের সময় আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এটা মানে আপনাদের প্রশংসা করার দাবিদার, নেওয়ার দাবিদার। এখানে আসলাম, নির্বাচন করলাম, আপনারা আমাকে ভোট দিলেন, পাশ করে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আজকে শাহীন যে কথাটা বলল 467 মামলা, আইন প্রতিমন্ত্রী থাকাকালীন মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসাবে এই মামলাগুলো কিন্তু আমি প্রত্যাহার করেছি। বলতে পারবেন না যে কেউ সাহায্য করি নাই, আমি করেছি। যাই হোক, আপনাদের কাজ করার সুযোগ পেয়েছি, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আজকে পরবর্তীতে 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, 2018 সালে আমি কিন্তু আমি একবারে আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি যে আমি কোনো সময় মনোনয়নের জন্য আমি খুব বেশি কোনো রকম চেষ্টা করিনি। একটা মনোনয়নপত্র কিনেছি, জমা দিয়েছি, বাচ্চাটা ঢুকে। জানি না কেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিচ্ছিলেন বারে এখানের জন্য, এটা আমার জানা নাই। এটা প্রধানমন্ত্রী বলতে পারবেন কেন আমাকে এইখানে বারবার ঢাকা 2-এর জন্য আমাকে বেছে নেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন। ঢাকা 2-এর আসনটা একটা বিন্যাসকে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর, সাভার, বাংলাদেশের কোনো আসন এরকমভাবে বিন্যস্ত না। হয়তো ঐক্যের প্রতীক হিসেবে আমাকে বেছে দিয়েছেন, বা কী কারণে বেছে দিয়েছেন প্রধানমন্ত্রী বলবেন, বারবার আমাকে বেছে নেন। 18 সালে আমি অসুস্থ ছিলাম, আমি মনে করেছিলাম যে হয়তো শাহীনকে নমিনেশন দিয়ে দেবে। আমি তো বলি তদবিরও করে নমিনেশন করবে, তারপরে আমাকে দিয়েছেন। এই 2024 সালে এই ইলেকশনের জন্য তিনি আমাকে বেছে নিয়েছেন। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, আমি এর জন্য কোনো লবিংও করি নাই, কোনো কিছু করি নাই। হয়তো তিনি চিন্তা করেছেন, কি চিন্তা করে তিনি আমাকে বারবার বেছে দিচ্ছেন। শাহীনকে বারবার ডেকে নিয়ে বলছেন যে তুমি ইলেকশন করে দাও, এইবারে বলেছেন ইলেকশন করে দাও। শাহীন সত্য কথাই বলেছে। এই কথাগুলো আমি ধন্যবাদ জানাই শাহীনকে। একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি পালন করছেন, 18 সালে পালন করছেন, এইভাবে তিনি পালন করার জন্য আজকে ত্যাগ আছে, তিতিক্ষা আছে। তার পুরো পরিবার আওয়ামী লীগের জন্য কাজ করে। তার জন্য আজকে একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে, আদর্শিক কর্মী হিসেবে আজকে আপনাদের যে দেখেছেন, এবং আজকে আবার নৌকার প্রতি তার ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ হয় নাই। বাসনা থাকতেই পারে, এত বড় দল প্রার্থনা থাকতেই পারে, অসুবিধা না, ইচ্ছা থাকতেই পারে। তারপরে সে আপনাদের সবাইকে ডেকে নিয়ে আজকে নৌকার জন্য, আজকে নির্বাচন করার জন্য আপনাকে সবাইকে আহ্বান জানাচ্ছে। আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। যে কথাটা বলতে চাচ্ছি ভাই, এইবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথা সেও বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি, আসলে আমি সবসময় একটা কথা বলি কি, আমরা জাতির জনক বঙ্গবন্ধু 23 বছরের স্বাধীনতার সংগ্রাম, 52 থেকে শুরু, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের পথ পরিকল্পনা পানি দিয়ে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলাম। এই দীর্ঘ 23 বছর যাদের বিরুদ্ধে লড়াই করেছে, মুক্তিযুদ্ধ যাদের বিরুদ্ধে আমরা করেছি, যেই শক্তির বিরুদ্ধে, পাকিস্তানি শক্তির বিরুদ্ধে, সে একই শক্তির বিরুদ্ধে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে। একই শক্তি, দেখেন তখন ছিল ভাষা ভিন্ন, এখন একই ভাষা। ওই 71-এর ঘাতক, 71-এর পরাজিত শক্তি, এবং তাদের সাথে যে 71-এ যারা সত্য নৌবর পানি ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেই বিজলী শক্তি। 74-এ সারা দুর্বৃত্তীয় বাংলাদেশের দুর্বৃত্ত সৃষ্টি করার জন্য যারা খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে গেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেই একই শক্তি। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি শক্তি পরোক্ষভাবে জড়িত ছিল, সেই একই শক্তির সাথে আমরা কিন্তু এখনো লড়াই করছি। তারাই কিন্তু এখন আমাদেরকে, আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য, উন্নয়নকে নস্যাৎ করার জন্য আজকে চেষ্টা করছে, অগ্রগতিকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য এরা উঠে করে রেখেছে, ওই একই শক্তি।
এরা বাংলাদেশের শান্তি চায় না, সমৃদ্ধি চায় না, উন্নয়ন চায় না, মানুষের মঙ্গল চায় না। এরা গণতন্ত্রকে বিশ্বাস করে না। গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো তাহলে তাদের নির্বাচনে আসতো। এবং আমরা তো নির্বাচনে তাদেরকে নির্বাচন করতে চেয়েছিলাম। আমরা তো খালি মাঠে বল দিতে চাইনি। তারা নির্বাচনে আসতো, একটা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হতো, আমরা এটাই চেয়েছিলাম। তারা নির্বাচনে আসে নাই। তারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন পদ্ধতিকে ভয় পায়, ওই মিলিটারি কাজের ক্ষমতা দখল, গণতন্ত্রকে তারা ভয় পায়, যার জন্য তারা নির্বাচনে আসে। আজকে লক্ষ্য করে দেখবেন, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে ঘোষণা ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। সকল ক্ষেত্রে আমাদের অর্জন, এমন কোনো ক্ষেত্র নাই যে আমরা পিছিয়ে আছি। 15 বছর আগে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ, বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন তো ভাই, নাকি? বিদ্যুৎ বলেন, কৃষি বলেন, খাদ্য বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। সোশ্যাল সেক্টরের প্রোগ্রাম, শতাধিক সোশ্যাল সেক্টরের প্রোগ্রাম। আমাদের প্রধানমন্ত্রী দেশকে কোথায় নিয়ে গেছেন? আমাদেরকে বলতো আল মিসকিন, এখন আমাদেরকে একটু মিসকিন বলে না। আমরা এখন পৃথিবীর মানুষ বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে সমীহ করে। একটা সম্মানের দেশ হিসেবে বাংলাদেশকে তারা শ্রদ্ধা করে। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের নন্দিত নেত্রী। G20 সম্মেলনে ধনী দেশের কাতারে বাংলাদেশকে দাওয়াত দেয়। করোনা মোকাবেলায় বাংলাদেশ আজকে সবচেয়ে সাকসেসফুলি করোনা মোকাবেলা করেছে এই 3 বছরের করোনা। অনেকে বলেছিল আমরা করোনা মোকাবেলা করতে পারবো না। বিনামূল্যে আপনাদেরকে তিনটি ভ্যাকসিন দিয়েছে বিনামূল্যে। 5 বছরের শিশুরা ভ্যাকসিন পেয়েছে, বুস্টার ডোজ পেয়েছেন বিনামূল্যে। অনেক দেশ বিনামূল্যে ভ্যাকসিন দিতে পারে নাই, অনেক দেশ পারে নাই। সাকসেসফুলি করোনা মোকাবেলা করেছে। সমস্ত বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ। আপনাদের ছেলে সন্তানরা বিদেশে যারা আছে জিজ্ঞেস করে, ফোন করে আলাপ করে দেখবেন। মোবাইল তো সবার কাছে, এখন তো ট্রান্সফার করতে না, মোবাইলে সবাই যোগাযোগ করতে পারেন সমস্ত বিশ্বের সাথে। যে বলবে আপনাকে যে আগে $1000 দিয়ে যে খরচ করে আপনাকে মা $300-400 পাঠাতে পেরেছে, এখন আর তা পারি না। সমস্ত বিশ্বের অর্থনৈতিক অবস্থা মন্দা, বাংলাদেশের অবস্থা তাই। কিন্তু মানুষের বিশ্বাস আছে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই অবস্থা থেকে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা উত্তরণ সম্ভব, আর কারো দ্বারা সম্ভব। যার জন্য বিএনপি যতই আন্দোলন করার চেষ্টা করুক না কেন, যতই বিভিন্ন কথাবার্তা বলুক না কেন, জনগণ তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় না। তারা বর্তমান অর্থনৈতিক অবস্থায় পুঁজি করে আন্দোলনকে জমাবার চেষ্টা করেছিল, যে জনগণ তাদের সাথে আসবে। মানুষ একটু খারাপ অবস্থায় আছে, মানুষের বিশ্বাস তো শেখ হাসিনার উপর, যার ফলে তারা আজকে বিএনপি জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল। জনগণ তাদের সাথে সম্পৃক্ত হয় না। এরা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। আমরা যখন বলি ডিজিটাল বাংলাদেশ, গো ফরওয়ার্ড, এরা বলে গো ব্যাক, টেক ব্যাক বাংলাদেশ। আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলি তবে তার মধ্যে টেক ব্যাক বাংলাদেশ। আজকে বাংলাদেশের উন্নয়নকে, অর্থনীতিকে একেবারে নস্যাৎ করার চেষ্টা করছে। যেই কাজগুলো তারা করছে, পুলিশের উপর হামলা, পুলিশকে মারা, এর আগেও তারা পুলিশের উপর 13-14 সালে পুলিশ হত্যা করেছে, পিটিয়ে পুলিশ হত্যা করেছে। হাসি পায় তাদের কথাবার্তা শুনবে। অসহযোগ আন্দোলন, জাতির জনক বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন করেছেন 71-এ। এখন তাদের মতো এই সমস্ত লোকজন নাবালকেরা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। জনগণ নাকি অসহযোগ আন্দোলন তাদের সাথে সম্পৃক্ত হবে। হাসি পায় এই সমস্ত কথাবার্তা। কিন্তু এটাই সত্য, মানুষের দুর্বল, মানুষকে জিম্মি করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষ হত্যা করে, মানুষকে নির্মমভাবে মানুষের সাথে আচরণ করে, সাধারণ মানুষের সাথে আচরণ করে তারা দাবি আদায় করতে চায়, তারা ক্ষমতায় যেতে চায়। কাজে এই অবস্থায় এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাটা আমার ভাই শাহিদ যে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথাই বারবার বলছেন, আমি কথা শেষ করে আছি, একটা কথা বারবার বলছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে বিদেশে সব জায়গায়, যে আমি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাই।
নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না, একটা সুন্দর নির্বাচন হবে। এই কথাটা বিদেশে গিয়ে বিবিসির সাথে সাক্ষাৎকারে, আল জাজিরার সাথে সাক্ষাৎকারে এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সময় বলেছেন। এই যে প্রধানমন্ত্রীর ঘোষণা, বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এই ঘোষণাটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। আন্তর্জাতিক বিশ্বে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটা সুন্দর ইলেকশন হয়েছে, কোন রকম প্রশ্নবিদ্ধ ইলেকশন হয় নাই, এটা আমরা প্রমাণ করতে চাই। সবাই দলবদ্ধভাবে ভোট দিতে যাব। আরে কারা কোন একটা দল নির্বাচনে আসলো না সেটা বড় কথা না, জনগণ নির্বাচনে ভোটে সম্পৃক্ত হলো কিনা সেটাই হলো বড় কথা, নাকি নয়? এটাই হলো বড় কথা। আমাদের ভোটাররা যদি যায়, আমরা যদি সবাই দল বেঁধে ভোট দিতে যাই, একটা ভোট উৎসব যদি করি, ভোট উৎসব 7 তারিখ আমরা ভোট কেটে যাব, দলবদ্ধভাবে ভোট করতে যাব, যার ভোট সে দেবে, কোন রকম 2 নম্বরই না, যার ভোট সে দেবে। একটা সুন্দর ফ্রি ফেয়ার ইলেকশন করবো, দৃষ্টির সমস্ত পৃথিবীতে দেখতে পারে, এরকম একটা ইলেকশন করতে চাই যে ভোটটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কি ভাই, পারবো না? আমরা পারবো কিনা? সবাই আমরা সেই কাজটা করি। আমরা সবাই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ যদি থাকে, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন সময় পরাজয় বরণ করে না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, জয় আমাদের অবশ্যম্ভাবী। কাজে সেই চিন্তাই আমরা করব। আজকে আসুন আমরা সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই অপশক্তি যারা দেশকে ধ্বংস করতে চায়, আমাদের সমস্ত কিছু থেকে ধ্বংসগান করে দিতে চায়, মানুষকে যারা কষ্ট দেয়, এই বিএনপি জামাত এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আমরা শপথ নেই কেরানীগঞ্জকে আমরা বিএনপি জামাত মুক্ত করবে, শপথ আমরা দেই। পারবো না ভাই? বিএনপি জামাত মুক্ত করবো কেরানীগঞ্জকে। আর শপথ নেই একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বের কাছে যে নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন, এইরকম একটা নির্বাচন আমরা করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। আজকে আমার পাশে শাহিন আছে, আমি শাহিনের পাশে আছি, আমার পাশে শাহিন আছে। আজকে সমস্ত নেতৃত্ব শাহিনের অনুসারী যারা তারা আছে, অনেক থানার সকল সমস্ত নেতৃবৃন্দ আছে। আমরা পারবো না কেন? না পারার কোনো কারণ আছে? এই ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো কারণ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওই রকমভাবে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা যাবে। আমি আমার আত্মীয় স্বজন সবাই দলবদ্ধভাবে ভোট করতে যাব। একটা ভোট উৎসব করবো আমরা 7 তারিখ। এবং এই অপশক্তিকে কেরানীগঞ্জ থেকে এই অপশক্তিকে আমরা বিতাড়িত করবো। কেরানীগঞ্জের মাটিতে যে আমার বিএনপি থাকবে না, এই আহ্বান জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, আমি বিগত 15 বছর আপনাদেরকে আমি আপনাদেরকে কষ্ট করে দিয়েছি কিনা আমি জানি না। আপনাদের পাশে ছিলাম, আপনাদের ভালো কাজ করার চেষ্টা করেছি, আমার কাছে কেউ কাউকে কোনো কষ্ট দিয়েছি এই কথা কেউ আমার সত্য বলতে হবে না। আমি 5 বছর আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, আবারও আপনাদের সেবা করার সুযোগ চাই, আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, মঙ্গল হোক আপনাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম।